প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সবাইকেই তোমাদের প্রিয় এমএস টিচিং চ্যানেলে সুস্বাগতম। কমপ্লেক্স কম্পাউন্ডের ক্লাস নাম্বার 6 নিয়ে আজ আমরা উপস্থিত হয়েছি। আজ আমরা যে বিষয়ে আলোচনা করব সেটি হলো ক্রিস্টাল ফিল্ড থিওরি, সিএফটি। এটি একটি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। খুব মনোযোগ সহকারে তোমরা বিষয়টি লক্ষ্য করবে। প্রথমেই এই বিষয়ে আলোচনা শুরুর আগে আমি একটি প্রশ্ন দিয়ে শুরু করব। কোশ্চেনটা দেখো, হোয়াট ইজ দ্য হাইব্রিডাইজেশন অফ CuNH3 2+ আয়ন। এই কোশ্চেনটার মাধ্যমেই আমরা আমাদের টপিকে ঢুকব। তো দেখো, এখানে সেন্ট্রাল মেটাল এলিমেন্ট Cu, যার ইলেকট্রনিক কনফিগারেশন 3d10 4s2. অক্সিডেশন নাম্বার অফ Cu is charge on coordination sphere +2 minus চার্জ অন লিগ্যান্ড 4 × 0, দ্যাট ইজ +2. অলরেডি এগুলো আমরা আগে শিখেছি, প্রয়োজন হলে আগের ক্লাসগুলো ফলো করে নিও। তো নাও দ্য ইলেকট্রনিক কনফিগারেশন অফ Cu2+ আয়ন ইজ 3d9. তো এই ইলেকট্রনিক কনফিগারেশনটা কেমন হচ্ছে দেখো। ডি অরবিটালে এখানে একটি ইলেকট্রন আনপেয়ার্ড আছে, বাকি 4s and 4p ইজ ভ্যাক্যান্ট। তো নাও according to VVT, the hybridization of this ion will be sp3. কেন? কারণ এখানে ভ্যাকান্ট আছে একটা s আর 3টে p। যেহেতু অক্সিডেশন নাম্বার +4, দ্যাট ইজ অক্সিডেশন নাম্বার +2, সো কোঅর্ডিনেশন নাম্বার উড বি 4। দেখো 4টে লিগ্যান্ড আছে, তাই কোঅর্ডিনেশন নাম্বার ইজ 4। Cn ইজ 4। তো কোঅর্ডিনেশন নাম্বার যদি 4 হয় তাহলে 4টে অরবিটাল ব্যবহৃত হবে। কোনটা? 4s, 3টে 4p, দ্যাট ইজ sp3 hybridized according to VVT rule. but experimentally we have gotten the result that the hybridization of this ion is not sp3. So what is the hybridization of this ion? But it is experimentally shows that it is dsp2 hybridized and also it is paramagnetic in nature. তো অ্যাকর্ডিং টু ভিভিটি এটি sp3 হাইব্রিডাইজড হওয়ার কথা ছিল, কিন্তু এক্সপেরিমেন্টে দেখা গেছে এটি dsp2 হাইব্রিডাইজড এবং প্যারাম্যাগনেটিক। তো এটার যে এক্সপ্লানেশান, হোয়াই ইজ ইট dsp2 হাইব্রিডাইজড, সেই ব্যাখ্যাটি আমরা ভিভিটি থেকে পাইনি, অর্থাৎ এটি ভিভিটির একটি লিমিটেশান। তো এরকম ভিভিটির বেশ কিছু লিমিটেশান ছিল, যার জন্য আমাদের প্রয়োজন হয়েছিল সিএফটি, অর্থাৎ ক্রিস্টাল ফিল্ড থিওরি। তো লিমিটেশানগুলো আমরা একটু দেখে নিই। ভিভিটি এর লিমিটেশন অফ ভিভিটি, নাম্বার 1, it does not distinguish between weak and strong ligand, অর্থাৎ কারা স্ট্রং ফিল্ড লিগ্যান্ড হবে এবং কারা উইক ফিল্ড লিগ্যান্ড হবে সেটি ভিভিটি ব্যাখ্যা করতে পারেনি। সেকেন্ড, ইট ডাজ নট এক্সপ্লেইন হোয়াই পেয়ারিং অকার ইন এসএফএল বাট নো পেয়ারিং ইন উইক ফিল্ড লিগ্যান্ড। তো ভিভিটি পড়ার সময় আমরা দেখেছিলাম যে সেন্ট্রাল মেটাল অ্যাটমের যে ইলেকট্রনিক কনফিগারেশন, সেক্ষেত্রে ভিভিটির উইক ফিল্ড বা স্ট্রং ফিল্ড লিগ্যান্ডটি গুরুত্বপূর্ণ প্রভাব রাখে। কেমন? যদি স্ট্রং ফিল্ড লিগ্যান্ড হয় তাহলে ইলেকট্রনগুলি পেয়ার্ড হয়ে যায়, হোয়ারএজ উইক ফিল্ড লিগ্যান্ড
সেই পেয়ারিং ঘটাতে পারে না। তো এর সঠিক কারণ ভিভিটি ব্যাখ্যা করতে পারে না। নাম্বার 3, ইট ডাজ নট বা ইট ইজ আনএবল টু এক্সপ্লেইন কালার অফ কমপ্লেক্স কম্পাউন্ড। ম্যাক্সিমাম কমপ্লেক্স কম্পাউন্ড সাধারণত কালার্ড হয়, তো সেই কালার কেন হয় তার এক্সপ্লানেশন আমরা ভিভিটি থেকে পাই না। নেক্সট, ইট ডাজ নট এক্সপ্লেইন দ্য ডিটেইল ম্যাগনেটিক প্রপার্টিস অফ দ্য কমপ্লেক্স কম্পাউন্ড। ভিভিটি কমপ্লেক্স কম্পাউন্ডের ম্যাগনেটিক প্রপার্টি সম্পর্কে একটি আইডিয়া দিয়েছিল, এটি প্যারাডায়াম্যাগনেটিক, বাট কমপ্লিট ম্যাগনেটিক প্রপার্টি, ডিটেলস ম্যাগনেটিক প্রপার্টি ভিভিটি বলতে পারে না। তো এই লিমিটেশনের জন্য আমাদের প্রয়োজন হয়েছিল ক্রিস্টাল ফিল্ড থিওরি বা সিএফটি। এবার সেটি নিয়ে আমরা আলোচনা করব। অ্যাকর্ডিং টু CFT theory, CFT theory says that CFT considers the metal ligand bond to be ionic. Metal as positive charge and negative charge will be on ligand. তো প্রথম দুটো পয়েন্ট নিয়ে একটু আলোচনা করি। প্রথমে CFT consider that metal ligand bond to be ionic. তো এই বন্ডটা আয়নিক কেন হবে সেটার জন্য আমাদের সেকেন্ড পয়েন্ট আগে বুঝতে হবে। মেটাল সাধারণত পজিটিভ চার্জড হয় এবং লিগ্যান্ড নেগেটিভ চার্জ হয়। সাধারণভাবে এটা আমরা বাচ্চাবেলাতেই পড়েছি যে কোনো ধাতু ইলেকট্রোপজিটিভ হয়, সো মেটাল এখানেও পজিটিভ চার্জ। লিগ্যান্ড সাধারণভাবে কি হয়, লিগ্যান্ডের মাথায় লোন পেয়ার ইলেকট্রন থাকে, তো লোন পেয়ার ইলেকট্রন থাকার জন্য এ নেগেটিভ চার্জ হিসাবে গণ্য হয়। তো এর ফলে কী হবে, এর ফলে পজিটিভ লিগ্যান্ড নেগেটিভ চার্জড দ্যাট ইজ লিগ্যান্ড এবং পজিটিভ চার্জ দ্যাট ইজ মেটাল, এদের ভিতরে একটা ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশান ফোর্স তৈরি হচ্ছে। এই ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশান ফোর্স এর কারণেই এদের মধ্যে আমরা একটি বন্ড আছে বলে মনে করতে পারছি। তো এদের মধ্যে যে বন্ডটা তৈরি হচ্ছে এই আকর্ষণের জন্য, বিপরীত আধানযুক্ত আকর্ষণের জন্য যে বন্ড তৈরি হচ্ছে, সে বন্ডটাকে আমরা জানি যে আয়নিক বন্ড বলা হয়। তাই বলা হয় যে সেন্ট্রাল মেটাল অ্যাটম এবং লিগ্যান্ডের মধ্যে সাধারণত আয়নিক বন্ড আছে। কিন্তু ভিভিটির ক্ষেত্রে, ভিভিটিতে এই বন্ডটাকে বলা হয়েছিল কোভ্যালেন্ট, যেখানে শঙ্করায়ন হয়েছিল এবং শঙ্করায়নের ফলে বন্ড তৈরি হচ্ছিল, দ্যাট ইজ কোভ্যালেন্ট বন্ড। কিন্তু CFT বলছে এদের মধ্যে যে বন্ড তৈরি হয়, অর্থাৎ মেটাল এবং লিগ্যান্ডের মধ্যে যে বন্ড তৈরি হয় সেটা আয়নিক। এবং আয়নিক কেন হচ্ছে, কারণ মেটাল যেটা পজিটিভ সেন্টার এবং লিগ্যান্ড নেগেটিভ সেন্টার হিসাবে কাজ করছে। তো নাম্বার 3, ligand approaches central metal atom due to electrostatic attraction between positive and negative charge. তো যেহেতু সেন্ট্রাল মেটাল অ্যাটম পজিটিভ এবং লিগ্যান্ড নেগেটিভ, তো এদের মধ্যে ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশান ফোর্সের জন্য লিগ্যান্ড অথবা মেটাল একে অপর দিকে অ্যাপ্রোচ করছে। নাম্বার 4, and this is the very very important point of CFT. CFT explains the splitting of d orbitals, অর্থাৎ ডি অরবিটাল বিশেষ ক্ষেত্রে বিভাজিত হয়, ভেঙে যায়। এই বিভাজন CFT ব্যাখ্যা করে এবং এটি হলো CFTর খুব গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। তো এই স্প্লিটিংটা কীভাবে হয় বা কেন হয় সেটা আমরা একটু দেখে নিই। চলো দেখো, যে সেন্ট্রাল মেটাল অ্যাটম কমপ্লেক্স কম্পাউন্ডে থাকে, সেই সেন্ট্রাল মেটাল অ্যাটমের যে মধ্যে যে অরবিটগুলো আছে সেখানে ইলেকট্রন আছে। তো এই সাপোজ দিস ইজ দ্য ইলেকট্রন সেন্ট্রাল মেটাল অ্যাটমের। এবার এই সেন্ট্রাল মেটাল অ্যাটমের সংস্পর্শে যখন লিগ্যান্ড আসছে, কেন লিগ্যান্ড আসছে,
একটু আগে বলেছিলাম আমরা সিএফটির অ্যাজাম্পশনে যে এটি পজিটিভ, দিস ইজ নেগেটিভ চার্জড। তো যখন লিগ্যান্ড সেন্ট্রাল মেটাল অ্যাটমের দিকে অগ্রসর হচ্ছে তখন এর লোন পেয়ার অফ ইলেকট্রনস, লিগ্যান্ডের লোন পেয়ার অফ ইলেকট্রনস এবং সেন্ট্রাল মেটাল অ্যাটমের যে অরবিটের যে ইলেকট্রনগুলো আছে এদের মধ্যে পরস্পরের কাছাকাছি আসার ফলে এই ইলেকট্রন এবং এই ইলেকট্রনের মধ্যে একটা রিপালশন কাজ করছে, একটা বিকর্ষণ কাজ করছে। অ্যাজ এ রেজাল্ট দ্য ডি অরবিটাল আর স্প্লিটেড। যেহেতু মেটালের ইলেকট্রন এবং লিগ্যান্ডের লোন পেয়ার ইলেকট্রন পরস্পরের সংস্পর্শে আসার জন্য সেম চার্জ হয়, এটাও ইলেকট্রন বোথ আর নেগেটিভ। তো সেক্ষেত্রে এদের মধ্যে বিকর্ষণ বা রিপালশন ফোর্স ক্রিয়া করছে এবং এই রিপালশনের জন্য এর মধ্যে অর্থাৎ এই সেন্ট্রাল মেটাল অ্যাটমের যে ডি অরবিটাল আছে সেই ডি অরবিটালের মধ্যে যে কক্ষকগুলো আছে, দ্যাট ইজ যে 5টা কক্ষক নিয়ে ডি উপকক্ষটা তৈরি হয়, সেই 5টা কক্ষক ভিন্ন ভিন্নভাবে ভেঙে যাচ্ছে। কিভাবে ভাঙছে সেটি আমরা এবার লক্ষ্য করব। ডি অরবিটালের স্প্লিটিং বোঝার আগে আমাদের শেপ অফ 5 ডি অরবিটালস সম্পর্কে জানতে হবে। তো এটা অলরেডি তোমরা ক্লাস 11-এর অ্যাটমিক স্ট্রাকচারে পড়েছো, আর একবার একটু রিভিশন করে নাও। ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড অ্যান্ড ডি জেড এক্স, এই 3টি অরবিটাল কি হচ্ছে, এটি এক্স এবং ওয়াই এই দুটো অ্যাক্সিসের মধ্যবর্তী অবস্থানে এই লোভগুলো অবস্থান করছে ডি অরবিটালে, অর্থাৎ এক্স এবং ওয়াই তলে অবস্থান করছে। একটা দেওয়াল যদি এক্স এবং ওয়াই তল যদি হয়, সাপোজ একটা ওয়াল, এটা এক্স এবং ওয়াই এই তল একটা দেওয়ালের উপরে বোর্ডের উপরে এটা অবস্থান করছে, প্লেনের উপরে অবস্থান করছে। কোন প্লেন? এক্স ওয়াই প্লেন। এখানেও তাই, এই অরবিটালের যে লোভগুলো সেটা ওয়াই এবং জেড প্লেনে অবস্থান করছে। এই ক্ষেত্রে এক্স এবং জেড এই দুটো অ্যাক্সিসের মধ্যবর্তী স্থানে অর্থাৎ প্লেনে অবস্থান করছে। অর্থাৎ এই 3টে লোভ ডিএক্স ওয়াই, ডিওয়াই জেড এবং ডিএক্স জেড এরা কী করছে, দুটি অ্যাক্সিসের মধ্যবর্তী অবস্থানে লোভগুলো থাকছে। বাকি যে দুটি অরবিটাল আছে DX2, Y2 এবং DZ2 এরা অন দ্য অ্যাক্সিস অবস্থান করছে। অর্থাৎ DX2তে কী করছে, অ্যাক্সিস বরাবর এক্স এবং ওয়াই অ্যাক্সিস বরাবর অন দ্য অ্যাক্সিস লোভগুলি অবস্থান করছে, হোয়ারএজ DZ2তেও অন দ্য অ্যাক্সিস লোভগুলি অবস্থান করছে। তাহলে এখানে দু প্রকারের অরবিটালস আছে, যেগুলি বিটুইন দ্য অ্যাক্সিস এবং অন দ্য অ্যাক্সিস লোভগুলো অবস্থান করছে। দেখো, অক্টাহেড্রাল ফিল্ডের অর্থাৎ অক্টাহেড্রাল কমপ্লেক্স কম্পাউন্ডের ক্ষেত্রে তার যে ডি অরবিটাল, সেন্ট্রাল মেটাল অ্যাটমের যে ডি অরবিটালটা আছে তার স্প্লিটিংটা কীভাবে হচ্ছে আমরা একটু লক্ষ্য করি। যে 5টা ডি অরবিটাল আছে অলরেডি আমরা অরবিটাল পিকচার দেখে নিয়েছি, ডিএক্স ওয়াই, ডিওয়াই জেড, ডিজেড এক্স, ডিএক্স2 ওয়াই2 অ্যান্ড ডিজেড2। তো অ্যাকর্ডিং টু ভিভিটি these 5 orbitals are degenerate. ডিজেনারেট কথার অর্থ হলো এই 5টা অরবিটালের এনার্জি আর ইকুয়াল, অর্থাৎ তারা সেম, বাট অ্যাকচুয়ালি ইট স্প্লিটস ইন দ্য প্রেজেন্স অফ লিগ্যান্ডস। কিন্তু বাস্তব ক্ষেত্রে দেখা গেছে লিগ্যান্ডের উপস্থিতিতে এই অরবিটালগুলো স্প্লিট করছে, ভেঙে যাচ্ছে, ডিজেনারেসি থাকছে না। কীভাবে ভাঙছে ওটা দেখে নিই। দেখো, 5টা ডি অরবিটাল আছে, ডিএক্স ওয়াই, ওয়াই জেড, ডিজেড এক্স, ডিএক্স2 ওয়াই2 অ্যান্ড ডিজেড2। তো যখন এই 5টা অরবিটাল লিগ্যান্ডের প্রেজেন্সে আসছে তখন এদের মধ্যে ডিএক্স2 এবং ডিজেড2
দ্যাট ইজ অন দ্য অ্যাক্সিস যে লোভগুলো ছিল এবং বিটুইন দ্য অ্যাক্সিস যে লোভগুলো ছিল তারা দুটো ভাগে বিভক্ত হচ্ছে, হয়ে কী হচ্ছে, দুটো এনার্জি লেভেলে এর অবস্থান করছে। তো হায়ার এনার্জি লেভেলে কারা থাকছে, অন দ্য অ্যাক্সিস যে অরবিটালগুলো ছিল কারা, DX2 DZ2, এবং লোয়ার এনার্জি লেভেলে থাকছে এই তিনটি অরবিটাল। দেখো 5টা ডি অরবিটাল স্প্লিট করে গেল ইন দ্য প্রেজেন্স অফ লিগ্যান্ড। DX2 DZ2 চলে গেল হায়ার এনার্জি লেভেলে, অ্যান্ড DXY DYZ এবং DZX চলে এলো লোয়ার এনার্জি লেভেলে। এই তিনটেকে বলা হচ্ছে T2Z অরবিটাল, এবং এই দুটিকে বলা হচ্ছে ইজি অরবিটাল। তো T2Z ইজি অরবিটালটা কি, অ্যাকচুয়ালি এদের যে নেমিং বা নামটা হয়েছে, এটা যে টার্ম থেকে এসছে সেটা spectroscopic term. That is, the names are derived from spectroscopic terms, and these are be very useful term to understand the energy level. তো এই স্পেকট্রোস্কোপিক টার্মটা এই মুহূর্তে তোমরা অতটা না জানলেও পরবর্তীকালে হায়ার স্টাডির ক্ষেত্রে জানবে। তো এখন জাস্ট জেনে রাখো যে এক্ষেত্রে DX2Y2 এবং DZ2 এদেরকে বলা হচ্ছে, অর্থাৎ হায়ার এনার্জি লেভেলে যে দুটি অরবিটাল আছে দে আর ইজি, অ্যান্ড বাকি তিনটে হলো T2Z। তো অ্যাকচুয়ালি মনে রাখবে এরকমভাবে T2Z, তিনটে এর মধ্যে লেটার আছে, বা একটা T, 2 অ্যান্ড Z, তিনটে আছে তাই এখানে তিনটে, এখানে দুটো আছে তাই এখানে দুটো, জাস্ট মনে রাখার জন্য। ওকে, এবার টেট্রাহেড্রাল কমপ্লেক্স কম্পাউন্ড কীভাবে স্প্লিট হচ্ছে সেটা দেখে নেব, তারপরে আমরা এইভাবে স্প্লিট হওয়ার কারণটা আলোচনা করব। ফর টেট্রাহেড্রাল ফিল্ড 5d orbitals are split into two part. দেখো অক্টাহেড্রালে যেটা হয়েছিল এখান থেকে তার উল্টোটা হচ্ছে, DXY YZ অ্যান্ড DZX, অর্থাৎ বিটুইন দ্য অ্যাক্সিস যে অরবিটালগুলো ছিল সেগুলো হায়ার এনার্জি লেভেলে অবস্থান করছে, এবং অন দ্য অ্যাক্সিস যে অরবিটালগুলো ছিল DX2 অ্যান্ড DZ2 লোয়ার এনার্জি লেভেলে অবস্থান করছে। তো এক্ষেত্রে T2 হলো এই তিনটি, DXY DYZ অ্যান্ড DZX, এবং অরবিটাল হলো DX2 Y2 অ্যান্ড DZ2। তো এখানে হয়তো একটা জিনিস তোমরা দেখতে পাচ্ছো, এখানে T2Z এবং EZ না লিখে অনলি T2 লিখেছি, এবং এখানে অনলি EZ লিখেছি। অ্যাকচুয়ালি কোনো কোনো বইয়ে টেট্রাহেড্রালের ক্ষেত্রে G ব্যবহার করা হয়, কোনো কোনো বইয়ে Gটা ব্যবহার করা হয় না। তো সাধারণভাবে জি ব্যবহার করা হবে কি হবে না এটা নির্ভর করে একটা বিশেষ টার্মের উপর, যেটাকে বলা হয় সেন্টার অফ ইনভারশন সিমেট্রি। তো সাধারণভাবে দেখা যায় টেট্রাহেড্রাল জিওমেট্রি হ্যাজ নো সেন্টার অফ ইনভারশন সিমেট্রি, তার জন্য জি ব্যবহার করা হয় না। তবে সেক্ষেত্রে কোনো কোনো বইয়ে জি উল্লেখ করলেও সেক্ষেত্রে ভুল বলে গণ্য করা হবে না। সাধারণভাবে ইউজ করা হয় না, কারণ এক্ষেত্রে সেন্টার অফ ইনভারশন সিমেট্রি টেট্রাহেড্রালের ক্ষেত্রে থাকে না বলে। যাই হোক, তো এই যে স্প্লিটিংটা হলো অক্টাহেড্রালে যেটা হচ্ছে, টেট্রাহেড্রালে তার উল্টোটা হচ্ছে, এরূপ হওয়ার কারণটা একটু বিশ্লেষণ করে দেখা যাক। দিস ইজ দ্য অক্টাহেড্রাল কমপ্লেক্স। তো অক্টাহেড্রাল কমপ্লেক্স কম্পাউন্ডের ক্ষেত্রে কোঅর্ডিনেশন নাম্বার 6 হয়। তো দেখো এখানে যে 6টা বন্ড আছে, 1 2 3 4 5 6। তো এটা কি আছে, মনে করো এই বোর্ডের 4 কর্নারে 4টে লিগ্যান্ড আছে,
আর ওপরে একটা লিগ্যান্ড আছে, আর পেছন দিকে আর একটা লিগ্যান্ড আছে। দিস ইজ অক্টাহেড্রাল। তো এবার এই লিগ্যান্ডগুলো অ্যাপ্রোচ করছে কোন দিক বরাবর? দেখো, অ্যাপ্রোচ করছে এই 4টে ডিরেকশান বরাবর, এই ডিরেকশান বরাবর এবং এই ডিরেকশান বরাবর, এই 6টা ডিরেকশান বরাবর লিগ্যান্ডগুলো অ্যাপ্রোচ করছে। তো এখানে যদি আমরা এখানে যে অ্যাক্সিসগুলো আছে কল্পনা করো, সাপোজ এই যে অ্যাক্সিসটা এটাকে আমরা কল্পনা করলাম জেড অ্যাক্সিস। তাহলে ঠিক এর 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এই যে অ্যাক্সিসটা আছে এটাকে আমরা ধরলাম এক্স অ্যাক্সিস, এটা এক্স ড্যাশ, এবং আবার এগেই 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যে অ্যাক্সিসটা আছে এটাকে আমরা ধরলাম ওয়াই অ্যাক্সিস। তার মানে এখানে 3টে অ্যাক্সিস আমরা কল্পনা করতে পারি, এক্স, ওয়াই অ্যান্ড জেড। জাস্ট ইমাজিন এখানে 3টে অ্যাক্সিস রয়েছে, এই একটা এক্স এবং ওয়াই হলো, আর একটা আছে জেড অ্যাক্সিস বরাবর, 3 ডাইমেনশনালি ভাবো, ঠিক আছে? এই একটা অ্যাক্সিস, এই একটা অ্যাক্সিস এবং এই একটা অ্যাক্সিস, প্রত্যেকের মধ্যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে এক্স ওয়াই জেড। তো এই অ্যাক্সিস বরাবর, অর্থাৎ অন দ্য অ্যাক্সিস লিগ্যান্ডগুলো অ্যাপ্রোচ করছে। তাহলে এটা একটা অ্যাক্সিস, এই অ্যাক্সিস বরাবর এই লিগ্যান্ডটা এসছে, এই অ্যাক্সিস বরাবর এই লিগ্যান্ড এসছে, এবং এই অ্যাক্সিস বরাবর এই লিগ্যান্ড এসছে। তাহলে এই অ্যাক্সিস বরাবর যখন লিগ্যান্ডগুলি আসছে এই ক্ষেত্রে, সেক্ষেত্রে কী হচ্ছে, ওই অ্যাক্সিস বরাবর যে অরবিটালগুলো আছে, অন দ্য অ্যাক্সিস যে অরবিটালগুলি আছে, সেই অরবিটালের ইলেকট্রনের সঙ্গে এই লিগ্যান্ডের ইলেকট্রনের রিপালশন হচ্ছে। কারণ এই লিগ্যান্ডগুলো তো আসছে অন দ্য অ্যাক্সিস বরাবর, আর এই অন দ্য অ্যাক্সিসের যে অরবিটালগুলো আছে, দুটো অরবিটাল আছে, একটা dx2y2 dz2, এই দুটো অরবিটালের সঙ্গে এই লিগ্যান্ডের রিপালশনটা সব থেকে বেশি হচ্ছে। আর রিপালশনটা বেশি হওয়ার জন্য এটা স্প্লিট করছে, ভেঙে যাওয়ার ফলে এই দুটো অরবিটাল হায়ার এনার্জি স্টেটে চলে যাচ্ছে। বাকি যে 3টে অরবিটাল তারা লোয়ার এনার্জি স্টেটে থাকছে। দেখে নাও, দিস x2y2 অন দ্য অ্যাক্সিস হায়ার এনার্জি লেভেলে চলে গেল, বাকি 3টি লোয়ার এনার্জি লেভেলে। ফর টেট্রাহেড্রাল কমপ্লেক্স কম্পাউন্ড, দেখো লিগ্যান্ডগুলো মেটালের দিকে অ্যাপ্রোচ করছে বিটুইন দ্য অ্যাক্সিস বরাবর। তো এই একটা অ্যাক্সিস আমি মনে করলাম। তো লিগ্যান্ডগুলো অ্যাপ্রোচ করছে মেটালের দিকে বিটুইন দ্য অ্যাক্সিস বরাবর। এর ফলে যে সমস্ত ডি অরবিটালের লোভগুলি বিটুইন দ্য অ্যাক্সিস আছে তাদের সঙ্গে এই লিগ্যান্ডের ইলেকট্রনের রিপালশনটা সব থেকে বেশি হবে। ফলে এই স্প্লিটিংটা হওয়ার ফলে বিটুইন দ্য অ্যাক্সিস যে লোভগুলো আছে, অর্থাৎ সেই ধরনের অরবিটালগুলো হায়ার এনার্জি স্টেটে চলে যাবে, এবং অন দ্য অ্যাক্সিস লোভ বরাবর যে অরবিটালগুলো আছে সেগুলো লোয়ার এনার্জি লেভেলে থাকবে। দেখে নাও, অলরেডি আমরা করেছি এটা। বিটুইন দ্য অ্যাক্সিস আছে dxy dyz অ্যান্ড dzx, তারা চলে গেছে হায়ার এনার্জি লেভেলে, এবং অন দ্য অ্যাক্সিস dx2 dz2 অবস্থান করছে লোয়ার এনার্জি লেভেলে। এই জন্যই অক্টাহেড্রাল এবং টেট্রাহেড্রালের ডি অরবিটালের স্প্লিটিংটা দুটো ভিন্ন ভিন্ন রকম হয়, কারণ লিগ্যান্ডগুলো অ্যাপ্রোচ করে অক্টাহেড্রালের ক্ষেত্রে অন দ্য অ্যাক্সিস, আর টেট্রাহেড্রালের ক্ষেত্রে বিটুইন দ্য অ্যাক্সিস। এর ফলে অক্টাহেড্রালের ক্ষেত্রে অন দ্য অ্যাক্সিসের যে লোভযুক্ত ডি অরবিটাল আছে দুটি, তারা হায়ার এনার্জি স্টেটে চলে যাচ্ছে, এবং টেট্রাহেড্রালের ক্ষেত্রে বিটুইন দ্য অ্যাক্সিস বরাবর যে ডি অরবিটালের লোভগুলি আছে, অর্থাৎ dxy dyz dzx, এটা চলে যাচ্ছে হায়ার এনার্জি লেভেলে। ওকে, এটি হলো আমাদের সিএফটির
মেন বিষয় যা আজ আলোচনা করা হলো। নেক্সট ক্লাসে সিএফটিরই কন্টিনিউশন হবে। সেক্ষেত্রে আমরা সিএফএসি অর্থাৎ ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজেশন এনার্জি সম্পর্কে আলোচনা করব এবং সেটি ক্যালকুলেশন করাও শেখাবো। তো আজ তবে এটুকুই থাকছে। তোমরা মন দিয়ে এটুকু ভালো করে ক্লাসগুলো ফলো করো। বাকি ক্লাসটা অর্থাৎ নেক্সট যে ক্লাসটা আসবে সেটি সিএফটিরই কন্টিনিউশন। খুব গুরুত্বপূর্ণ একটি ক্লাস হতে চলেছে নেক্সট ক্লাস। অপেক্ষা করো নোটিফিকেশনের জন্য। আজ তবে এটুকুই। ওকে, টাটা।